আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনা, আরেকদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের সাফল্য। এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সাথে নিয়ে ইরান আক্রমণ করেছেন গত 28শে ফেব্রুয়ারি শনিবার। এই যুদ্ধের ফলাফল কি হবে? ইরান কি পরাজয় স্বীকার করবে, নাকি ইরান যুদ্ধের দীর্ঘ ফাঁদে জড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর এই যুদ্ধের প্রেক্ষিতে আবারও আলোচনায় শেখ হাসিনা। অনেকেই বলছেন শেখ হাসিনা বাংলাদেশটাকে বাঁচিয়ে দিলেন। কিভাবে তিনি বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন, আজকে এটা নিয়ে আলোচনা। শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম এবং আদাব। গত 28শে ফেব্রুয়ারি রাতে নয়, দিনেই আক্রমণ করলেন ইরান। ইসরায়েল আক্রমণ করলেন একদিক থেকে, আরেক দিক থেকে আমেরিকা আক্রমণ করলেন, এবং সেই আক্রমণে অপ্রত্যাশিতভাবেই একটা বিশাল ফলাফল পাওয়া গেল। 40 জনের বেশি একদম সেন্ট্রাল লিডার তাদের হত্যা করলেন এই ট্রাম্পের এবং নেতানিয়াহুর এই আক্রমণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সশস্ত্র বাহিনীর প্রধান সব এরকম একদম হাই প্রোফাইলের নেতারা মারা গেলেন এই আকস্মিক আক্রমণে। ইরানের সম্ভবত ধারণা ছিল, যেহেতু একটা আলোচনা চলছিল আমেরিকার সাথে, এই আলোচনা শেষ না হওয়া পর্যন্ত হয়তো তারা আক্রান্ত হবেন না। পাশাপাশি এই আক্রমণগুলো সাধারণত রাতের বেলায় হয়, কিন্তু এবার দেখা গেল একদম ভোর বেলায় আক্রমণ হয়েছে, এবং এমন সময় আক্রমণ হয়েছে যেখানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার বাসভবনে সব শীর্ষ নেতারা এসেছিলেন একটা মিটিং করতে, এবং আমেরিকার কাছে গোয়েন্দা সূত্রে এই ইনফরমেশনটা ছিল। তারা আর অপেক্ষা করেনি, and they were very successful at this attack. কিন্তু এখানেই কি শেষ? কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের যে ইরান ইরাকের যিনি প্রতিনিধি এরিকা সলোমন বলেছিলেন যে ইরানের কিন্তু এই আত্মরক্ষার জন্য একটা বিশাল প্রস্তুতি আছে, এবং তারা সেই প্রস্তুতিটা নিচ্ছিল, যদিও আকস্মিক আক্রমণে সেই প্রস্তুতিটা পুরো নিতে পারেনি। কিন্তু তারা যেটা করেছে, তারা যখন আক্রান্ত হয়েছে তখন তারা আর এই সংঘাতটা ইসরায়েল এবং আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। তারা ইমিডিয়েটলি অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে যেসব মার্কিন সামরিক বেজ আছে। অর্থাৎ তারা আক্রান্ত হয়ে এই সংঘাতটাকে এই পুরা উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। তারা আক্রমণ করেছে কাতারের মার্কিন মিলিটারি বেজে, তারা আক্রমণ করেছে সৌদি আরব, তারা আক্রমণ করেছে বাহরাইনে, তারা আক্রমণ করেছে ইউনাইটেড আরব এমিরেটসে। তো সব মিলিয়ে সৌদি আরবে একটা তেল শোধনাগারে তারা বোমা ফেলেছে। কাতারে যে এলএনজি প্রোডাকশন সেন্টার, সেখানে তারা অ্যাটাক করেছে এবং এলএনজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটা আঞ্চলিক সংঘাত। দুবাইয়ে তারা একটা 5 তারা হোটেলে অ্যাটাক করেছে, সেই আগুনের ভিডিও ছড়িয়ে পড়েছে। দুবাই এয়ারপোর্টে অ্যাটাক করেছে। সো অনলি যে মিলিটারি বেজেই তারা অ্যাটাক করেছে তা না, এটা ছড়িয়ে গেছে একেবারে সিভিল ইনফ্রাস্ট্রাকচার গুলো, সিভিল টার্গেটেও। তো এই অবস্থায় যেভাবে ট্রাম্প মনে করেছিলেন ইরানকে কাবু করবেন, বিশেষ করে ইরানের সেন্ট্রাল লিডারশিপকে যখন হত্যা করা হয়েছে, মেজরিটি ইরানে কিন্তু এই মুহূর্তে লিডারশিপ ভ্যাকিউম তৈরি হয়েছে। ইরানও বসে নেই। ইরান কি করেছে, যেহেতু তার সেন্ট্রাল লিডারশিপ ব্যাপকভাবে নাই হয়ে গেছে, হঠাৎ করে খুন হয়েছে, সুতরাং তারা পুরা ইরানকে 31টা মিলিটারি জোনে, একদম ইন্ডিপেন্ডেন্ট মিলিটারি জোনে ভাগ করেছে, এবং যেহেতু সেন্ট্রাল কমান্ডের উপরে আর তারা ডিপেন্ড করছে না, এখন 31টা মিলিটারি জোন তারা স্বায়ত্তশাসিত বলা যায়। তারা নিজেদের মতো করে যুদ্ধ করছে, এবং ইরানের একটা বিশাল ভূগর্ভস্থ মিসাইল সিটি আছে, প্রায় মাটির 500 মিটার নিচে তাদের হিউজ মিসাইল কালেকশন আছে। সেইখানে রিচ করা আমেরিকার পক্ষে অনেক ডিফিকাল্ট। সো তাদের যে আমেরিকার বিরুদ্ধে
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদের যে মিসাইল, সেগুলো কিন্তু তাদের 2000 থেকে 2500 মিসাইল কিন্তু আন্ডারগ্রাউন্ডেই তাদের রক্ষিত আছে। তারা আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে, তারা একটা রিয়েল মিসাইলের সাথে 20 থেকে 25টা নকল মিসাইল একই সাথে থ্রো করতেছে। এর ফলে হচ্ছে কি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনটা আসল কোনটা নকল এইটা ডিটেক্ট করতে করতেই কিন্তু তারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে। তাদের সিস্টেম কিন্তু ওভারলোডেড হয়ে যাচ্ছে, ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে। এর ফলে হচ্ছে কি, যে একবার যদি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করা যায় বা ভেঙে পড়ে, তাহলে চিন্তা করা যায়। ইতিমধ্যে ইসরায়েলে কিন্তু বেশ কিছু ভবন আক্রান্ত হয়েছে, কমপক্ষে 10 জন মারা গেছে, প্রায় 4 জন আমেরিকান সোলজার মারা গেছে। সো ক্যাজুয়ালিটি যে একেবারে হচ্ছে না তা না। এবং ইরানের আরেকটা সুবিধা হলো যে ইরানের সাপোর্টে কিছু প্রক্সি গ্রুপ কাজ করে, যেমন লেবানন বেজ হিজবুল্লাহ। তারা কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি যখন মারা গেছে, তারা ইসরায়েলে অ্যাটাক করেছে, এবং ইসরায়েল তখন লেবাননেও অ্যাটাক করেছে। সাউথ লেবানন, বৈরুতের উপকণ্ঠে তারা অ্যাটাক করেছে, সেখানেও অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, 30-40 জন মারা গেছে। তো এখন যুদ্ধটা আর লোকালি নাই, বিভিন্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর ইরান ভালো করেই জানে যে যদি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের উপরে আঘাত করা হয়, উপসাগরীয় দেশগুলোর উপরে আঘাত করা হয়, তাহলে সেই প্রেশারটা গিয়ে আমেরিকার উপরে পড়ে। এদিকে ইরানের নিয়ন্ত্রণে থাকা যে হরমুজ প্রণালী, সেটা কিন্তু অলমোস্ট মানে বলা যায় এখন সেটার থেকে খুব কম জাহাজ চলাচল করে। যদিও অফিসিয়ালি হরমুজ প্রণালীকে টোটালি বন্ধ ঘোষণা করা হয়নি, কিন্তু সেখানে জাহাজের মুভমেন্ট কমে গেছে, এবং এই পথে পৃথিবীর প্রায় 35% ফুয়েল, তেল এই পথ দিয়ে যাতায়াত করে। সো এই ইরান যুদ্ধে জড়ালো, হরমুজ প্রণালীটা লেস অ্যাক্টিভ হয়ে গেল, বা বলা যায় এক ধরনের বন্ধই হয়ে গেছে। তো এটা কিন্তু জাপান, চায়না, সাউথ কোরিয়া, এই তাইওয়ান, এসব দেশগুলোকেও কিন্তু আলটিমেটলি এফেক্ট করবে। এদের এসব দেশে হয়তো তেল মজুদ আছে 1 মাসের মতো, কিন্তু এখন এই সংঘাত, এই যুদ্ধ কতদিন চলবে তার উপরে নির্ভর করছে। অলরেডি তেলের দাম কিন্তু বিশ্বব্যাপী 10% বেড়ে গেছে, এটা আরো বাড়বে বলে আশা করছে। এবং যখন তেলের দাম বাড়ে, তখন তো অন্য অন্য জিনিসপত্রেরও দাম বাড়ে, এবং এই যুদ্ধের এই সংঘাতের ইম্প্যাক্ট আমেরিকার উপরে কেমন ভাবে পড়বে, ইন্টারনালি কেমন ভাবে পড়বে। আমেরিকায় যদি ফুয়েলের দাম বাড়া শুরু করে, যদিও আমেরিকা এই ভেনিজুয়েলাকে দখল করেছে, কিন্তু এটাও একটা কারণ ছিল। আমেরিকা অ্যাটাকের আগে ভেনিজুয়েলা দখল করে ভেনিজুয়েলার তেলের উপর তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তারা মাস্তানের মতো তুলে নিয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমেরিকার বাজারে যদি তেলের দাম বাড়ে, আমেরিকার শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব পড়বে, সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সামনেই অক্টোবরে আবার আমেরিকায় কংগ্রেসের নির্বাচন। সো ট্রাম্পের জন্য এটা একটা জুয়া খেলার মতো। ট্রাম্প একটা বাজি ধরেছে, এবং ইরান কিভাবে এই প্রতিশোধটা নেয়। ইরান তাদের মসজিদে লাল পতাকা উড়িয়ে দিয়েছে। মসজিদে লাল পতাকা উড়িয়ে দেওয়া মানে শিয়াদের জন্য এটা একটা প্রতিরোধের ডাক। এবং ইরানের যেটা বিষয়টা হলো, ইরানের শহর আর গ্রামের মানুষদের মধ্যে ডিফারেন্স আছে। গ্রামের মানুষরা কিন্তু এই ইরানের রক্ষণশীল ধর্মীয় ব্যবস্থার সমর্থক, আর শহরের মানুষগুলা তারা এই সরকারের পতন চায়। যে কারণে দেখা গেছে যে তাদের শীর্ষ ধর্মীয় নেতার নিহত হবার পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এরা মোস্টলি কিন্তু শহরের বাইরের এলাকার মানুষ, এবং শহরের বাইরে এই যে বর্তমান যে সরকার রয়েছে তারা ব্যাপক উন্নয়ন করেছে। সো সেইখানে সংঘাতটা কিন্তু একদম মানে এই ইরানে যে মার্কিন সমর্থক বা বর্তমান যে শাসক গোষ্ঠী আছে, তাদের যে বিরোধিতাকারী শক্তি, তারা কিন্তু পুরো ইরানে সিমিলারলি ডিস্ট্রিবিউটেড না। সো উইদিন ইরান পলিটিক্স ইজ কমপ্লিকেটেড। এখন এই অবস্থায় কেন শেখ হাসিনার নাম আসতেছে, কেন শেখ হাসিনার কথা মানুষ বলছে? কারণ আপনারা জানেন যে শেখ হাসিনা এই বাংলাদেশে মার্কিন ঘাঁটি করার অনুমতি দেননি, রাজি হননি, এবং এ কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়েছে। এবং সেটি তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন বলে গিয়েছিলেন যে তার কাছে বিমান ঘাঁটি করার জন্য
জায়গা চাচ্ছে, তার কাছে সেন্ট মার্টিন চাচ্ছে, এই কথাগুলো তিনি একাধিকবার বলেছেন। তো আজকে বাংলাদেশে যদি একটা মার্কিন ঘাঁটি থাকতো, তাহলে ইরানের মিসাইলের লক্ষ্যবস্তু তো বাংলাদেশও হতে পারত, এবং বাংলাদেশে যদি একটা এই মিসাইল অ্যাটাক হয়, আপনার মানে মিডল ইস্ট কান্ট্রিজ গুলো তাও তারা সহ্য করতে পারে, কিন্তু বাংলাদেশ তো এটা পারতো না। অর্থাৎ বাংলাদেশকে শেখ হাসিনা তার দূরদর্শিতা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে কিন্তু এই যাত্রা রক্ষা করে গেল। এখন বাংলাদেশে ইনুস চেষ্টা করেছিল এখানে অনেক কিছু করার, যদিও ওই বাণিজ্য চুক্তি ছাড়া সে কিছুই করতে পারেনি, মোটামুটি বিদায় হয়েছে লোকজন তো এখন তাকে দেখতে পারে না, এবং তার এতই ভয় যে তাকে এখন 1 বছর এসএসএফ পাহারায় চলতে হচ্ছে, নিজেকেই নিজে ভিভিআইপি ঘোষণা করেছে। যাই হোক, শেখ হাসিনা আবারও আলোচিত হচ্ছে নতুন করে, এই প্রেক্ষিতে মানুষ তার প্রশংসা করছে। জামাতকে ডেপুটি স্পিকারের পদ বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, থমথমে পরিস্থিতি, নাকি নতুন এক সমঝোতার রাজনীতি? 13তম জাতীয় সংসদ কি দেখতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত? ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলকে দেওয়া হবে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, আপনি যতই বলুন না কেন, যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী যে দলটি বাংলাদেশের স্বাধীনতা মানেনি বা স্বাধীনতা যুদ্ধের বিরোধী ছিল, আপনি তাকে যতই দূরে সরিয়ে রাখুন না কেন, আজকের ক্ষমতাসীন বিএনপি তাদের আজকের এই উত্থানের বলা যায় প্রধান কারিগর। তাদের রাজনীতির সুযোগ দিয়েছে জিয়াউর রহমান, তাদের গাড়িতে পতাকা উঠিয়েছে 2001-06 বিএনপি সরকার, সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাদেরই পুত্র জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের মানুষ যতই সেন্টিমেন্টালি বলুক না কেন জামাতকে দূরে রাখতে হবে, জামাতকে ভোট দেওয়া যাবে না, জামাতকে বাইরে রাখতে হবে, জামাতের পুনর্বাসন কেন্দ্র আসলে আলটিমেটলি বিএনপি। তথাকথিত জুলাই সনদ, সেই সনদে কি আছে যে ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দিতে হবে। এখন জুলাই সনদের দোহায় দিয়ে অনেক কিছুই হচ্ছে, যেমন এই স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে পুলিশ হত্যার তদন্ত নিয়ে একটি মন্তব্য করেছেন যে পুলিশ হত্যার তদন্ত হবে না, অর্থাৎ পুলিশ হত্যা করে পার পাওয়া যাবে এমন একটা স্বীকৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইসব স্বীকৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কতক্ষণ থাকবেন, পুলিশ কতক্ষণ রাখবে, কিংবা বাংলাদেশের মুক্তিগামী জনগণ কতক্ষণ রাখবে, সেটি আমরা নিশ্চয়ই দেখবার বিষয়। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কি তবে ক্ষমতার ভাগাভাগির পথে হাঁটছে, নাকি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরকার দেখাচ্ছে চূড়ান্ত আন্তরিকতা? প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার এই প্রস্তাবের নেপথ্যে আসলে কি চলছে? সোমবার সচিবালয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন তা কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, সাধারণত সংসদীয় গণতন্ত্রে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয় পদে সরকারি দল নিজেদের কাছে রাখে, কিন্তু বর্তমান সরকার এই প্রথা ভেঙে বিরোধী দলকে গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক পদটি দিতে চাইছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই সিদ্ধান্ত? স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে এর কারণও পরিষ্কার করেছেন। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে। দর্শক, আপনারা জুলাই জাতীয় সনদ সম্পর্কে জানেন, সেটি নিয়ে আর বিস্তারিত কথা বলবার কিছু নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি সরকার তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে। তারা শুধু মুখে নয়, কাজেও বিরোধী দলকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে চায়। এই ডেপুটি স্পিকার পদের জন্য কাকে প্রস্তাব দেওয়া হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এজন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমান সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের সাথে জোটে রয়েছে এনসিপিও। স্বরাষ্ট্রমন্ত্রী আরো খোলাসা করে বলেছেন, বিএনপির পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে
ও সাক্ষাতে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। আপনি এটিকে শুধু একটি পদের অফার হিসেবে দেখবেন? এটি শুধু আসলে একটি পদের অফার নয়, বরং ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি বড় পদক্ষেপ। বিএনপি, জামাত এবং এনসিপি কি তবে একসাথে ক্ষমতার সুফল ভাগাভাগি করতে চাইছে? অনেকে এটাকে ক্ষমতার উদযাপন হিসেবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হলো একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ গড়ার প্রচেষ্টা, যেখানে বিরোধী দল কেবল নামেই নয় বরং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশ নেবে। সংসদ সদস্যরা শপথ গ্রহণ কিংবা মন্ত্রিপরিষদ গঠনের পর থেকে দুই একটা বিষয়ে মত দেখা গেছে। জামাতের মধ্যে উস্কানি দেখা গেছে। জামাত রাজপথে বিএনপির বিরুদ্ধে স্লোগানও দিয়ে ফেলেছে, এনসিপি বিএনপির বিরুদ্ধে স্লোগানও দিয়ে ফেলেছে। এই যে পুলিশ হত্যা নিয়ে বেশ একটা লঙ্কাকাণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু গত পরশু জামায়াত ইসলামের একটা ইফতার অনুষ্ঠিত হয়েছে এবং ইফতার অনুষ্ঠানের ফাঁকে আগে পরে হয়তো নানা আলাপ আলোচনা হয়েছে। এই ইফতার অনুষ্ঠানের পর থেকে গতকালকে আপনি খেয়াল করে দেখবেন যে গতকাল থেকে রাজনীতির চেহারাটা একটু পাল্টে গেছে। মনে হচ্ছে যেন তারা সমঝোতা করে চলতে চাইছে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর এখন বল জামাত ইসলামের কোর্টে, তারা কি এই প্রস্তাব গ্রহণ করবে? জামাত এবং তাদের জোটের শরিক এনসিপি কি ডেপুটি স্পিকার পদে নিজেদের কোনো যোগ্য নেতাকে মনোনীত করবে? সালাউদ্দিন আহমেদের এই ঘোষণাটি একটি বিষয় পরিষ্কার করেছে যে তারা মিলিয়ে ঝিলে একসাথে থাকতে চাইবে বা থাকতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার যে একক কর্তৃত্ব নয় বরং জাতীয় ঐক্য বজায় রাখতে চায়, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। তবে বিরোধী দল হিসেবে জামাত এই পদ গ্রহণের পর সংসদের ভেতরে কতটা জোরালো ভূমিকা রাখতে পারবে তাই এখন দেখার বিষয়। ক্ষমতার এই ভাগাভাগি কি দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কৌশল? আপনি যতই কৌশল করুন না কেন, অর্ধেক জনগোষ্ঠী, অর্ধেক জনমত বাইরে। এই যে গত নির্বাচনটা যে হয়েছে, এটা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে। এই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে বিএনপি, জামাত, এনসিপি মিলিয়ে কতদিন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারেন এবং দেশের পরিস্থিতি কতক্ষণ ঠান্ডা থাকে সেটিও দেখবার বিষয়। আমরা কদিন আগেও দেখেছি, কিন্তু ইউনূস সরকারও কিন্তু ছিল সমঝোতার সরকার, বিএনপি, জামাত, এনসিপির সমঝোতার সরকার। সেই সরকারটা কিন্তু আমাদের ভালো শাসন, সুশাসন দিতে পারেনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃশাসন দিয়ে গেছে। এখন বিএনপিও সেই পথে হাঁটছে কিনা, হাঁটবে কিনা, এনসিপি জামাতকে সাথে নিয়ে, সেটি দেখতে আমাদের কিছুদিন, খুব বেশি না 2-1 মাস অপেক্ষা করতে হবে।